আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যেটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারকে বুঝতে হলে এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা অধ্যায়। এবং এই অধ্যায়ের ইতিপূর্বে আমরা আইন বিভাগ সম্পর্কে জেনেছি, আমরা শাসন বিভাগ সম্পর্কে জেনেছি, আইন বিভাগের গঠন, কার্যাবলী এবং আইন বিভাগের সামগ্রিক সবকিছু আমরা জেনে নিয়েছি। শাসন বিভাগ সম্পর্কেও আমরা জেনেছি, শাসন বিভাগের যে পদগুলো রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ। এবং এর পাশাপাশি আজকে আমরা চলে আসছি বিচার বিভাগ নিয়ে। বাংলাদেশের যে বিচার বিভাগ রয়েছে সেটা কাকে বলে আগে সেটা আমরা জেনে নিই। বাংলাদেশের যে আইন বিভাগ রয়েছে সেই আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে সেই আইনের উপর ভিত্তি করে এবং রাষ্ট্রের যে বিদ্যমান আইন সেই আইনের উপর ভিত্তি করে যেই বিভাগ বিচার কার্য পরিচালনা করে সেই বিভাগটাকে বলে বিচার বিভাগ। তাহলে রাষ্ট্রের যে আইন সেই প্রচলিত আইনের উপর ভিত্তি করে, অর্থাৎ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের উপর ভিত্তি করে রাষ্ট্রের যেই বিভাগ বিচার কার্য পরিচালনা করে সেটাকে বলে বিচার বিভাগ। এবং আমাদের দেশের যে বিচার বিভাগ রয়েছে সেটি আসলে তিনটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে সর্বোচ্চ আদালত, এরপরে আছে অধস্তন আদালত, সর্বোচ্চ আদালত, এরপরে আছে আমাদের অধস্তন আদালত, অধস্তন আদালত, এরপরে আছে আমাদের যে তোমার ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, অথবা আমরা এটাকে ট্রাইব্যুনাল, আচ্ছা, ও আদালত, বিশেষ ট্রাইব্যুনাল ও আদালত। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের আদালতের ভাগ হচ্ছে বা বিচার বিভাগের ভাগ হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সর্বোচ্চ আদালত, অধস্তন আদালত, বিশেষ ট্রাইব্যুনাল ও আদালত। সর্বোচ্চ আদালতকে আমাদের দেশে দুইটা ভাগে ভাগ করা হয়। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত সেটার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং এই সুপ্রিম কোর্টকে আমরা তাহলে এটা সম্পর্কে লিখতেছি, সর্বোচ্চ আদালত সম্পর্কে আমরা এখানে লিখতেছি। তোমরা লেখার সাথে সাথে খাতায় নোট করার চেষ্টা করো এবং এতে করে তোমাদের এই বিষয়টা বুঝতে তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে। তাহলে বাংলাদেশে যে সর্বোচ্চ আদালত রয়েছে সেই সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে আপিল বিভাগ, আরটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগ, আরটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তাহলে এখানে দুইটা বিভাগ রয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আমি জাস্ট হাইকোর্ট লিখলাম, বিভাগটা তোমরা লিখে নিও, হাইকোর্ট বিভাগ। আচ্ছা, এখানে লিখে দিলাম। এখানে বিশেষ করে মনে রাখতে হবে রাষ্ট্রের যে বিচার সংক্রান্ত কাজে এই সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, এটা বললাম যে আপিল বিভাগ আর এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এবং যে হাইকোর্ট বিভাগের কথা আমরা বলছি সে হাইকোর্ট বিভাগ হচ্ছে যে তোমার যেখানে মৌলিক অধিকার এবং নাগরিক অধিকার রক্ষা পায়। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার আছে সংবিধানের 26 থেকে 47 ক, এই মৌলিক অধিকারগুলো রক্ষার ক্ষেত্রে এই হাইকোর্ট ভূমিকা রাখে। আমাদের যে নাগরিক অধিকার রয়েছে সেই নাগরিক অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও এই হাইকোর্ট ভূমিকা রাখে। তাহলে আমাদের মৌলিক অধিকার এবং নাগরিক অধিকার রক্ষায় এই হাইকোর্ট কাজ করে থাকে। এবং সেই সাথে আমাদের যে অধস্তন আদালত রয়েছে, অর্থাৎ এখানে অধস্তন আদালত, এই অধস্তন আদালতে যেই বিচার কার্যগুলো সম্পন্ন হবে না বা বিচার কার্যগুলো সম্পন্ন হবে কিন্তু রায় মেনে নেওয়া হবে না, সেগুলো হাইকোর্টে চলে যাবে। অধস্তন আদালতের যে রায় সেটা যদি তোমার কাছে মনোপ্রত না হয়, তোমার যদি মনে হয় এটা তোমার সাথে অন্যায় হয়েছে, সেক্ষেত্রে তুমি হাইকোর্টে গিয়ে সেটার বিচার চাইতে পারবে। এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হলেও সেক্ষেত্রে আমরা এই হাইকোর্টের কাছে প্রতিকার চেয়ে রিট করতে পারি। এবং প্রশাসনিক কাজে বৈধতা যাচাই, ধরো আমাদের দেশের যে আইনগুলো হয় সেই আইনগুলো বৈধ কিনা, যেমন আমরা জানি আইন বিভাগ আইন তৈরি করে। এই আইন বিভাগের প্রণীত আইনগুলো যখন রাষ্ট্রপতি স্বাক্ষর করে অথবা রাষ্ট্রপতি সম্মতি দেয় তখন সেটা আইনে পরিণত হয়। কিন্তু সেই আইনটা বৈধ কিনা, অর্থাৎ প্রশাসনিক বৈধতা, প্রশাসনিক কাজের যে বৈধতা, সেই প্রশাসনিক কাজের বৈধতা নিয়েও এই হাইকোর্ট কাজ করে থাকে। অর্থাৎ প্রশাসন যে কাজটা করতে যাচ্ছে অথবা আইন বিভাগ যে আইনগুলো তৈরি করছে সেই আইনগুলো বৈধ কিংবা অবৈধ, এই রায়টা একমাত্র মানে এই বৈধ অবৈধ রায় দেওয়ার একমাত্র এখতিয়ার এই হাইকোর্টেরই রয়েছে। তাহলে কেউ যদি তার মৌলিক অধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সেই ক্ষেত্রে সে হাইকোর্টে গিয়ে সেটার রিট করতে পারে। একইভাবে যদি কোনো কারণে কোনো ব্যক্তি অধস্তন আদালতে তার বিচারে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে সে হাইকোর্টে গিয়ে সেটা পুনরায় রিভিউর আবেদন করতে পারে। এবং এরপরে আছে আপিল বিভাগ, যেটা বাংলাদেশের সর্বোচ্চ আপিল আদালত। এবং এই সর্বোচ্চ আপিল আদালতে এটা হাইকোর্ট বিভাগের রায় যেটা
সেই রায়টাকে পুনরায় রিভিউ করার জন্য, ধরো হাইকোর্ট একটা রায় দিল, এই রায়টাকে পুনরায় রিভিউ করার জন্য আপিল বিভাগে কি করা যায়, যে আপিল আবেদন করা যায়। এবং আপিল শুনানির পর যেই রায় দিবে সেই রায়কে সবাইকে মেনে নিতে হবে। ধরো কেউ একজনকে অধস্তন আদালতে ফাঁসি দেওয়া হলো, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কাউকে অধস্তন আদালত মানে জেলা পর্যায়ে আদালতে ফাঁসি দেওয়া হলো, এখন সে গিয়ে হাইকোর্টে আবেদন করলো, হাইকোর্টে আবেদন করার পরে সেই ফাঁসি পুনরায় বহাল রাখা হলো, এবং পরে সেই সর্বোচ্চ যে আপিল আদালত, সেই আপিল বিভাগে গিয়ে আপিল শুনানি চাইতে পারবে, অর্থাৎ আপিল করে সে বিচার চাইতে পারবে যে এটা পুনরায় যাতে বিবেচনা করা হয়। আপিল করার পরে যদি ফাঁসি বহাল রাখে, তাহলে তার আর কোথাও সুযোগ নাই, শুধু একটা উপায় ছাড়া, সেটা হচ্ছে সে রাষ্ট্রপতির কাছে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে পারে। তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতেও পারে, আবার নাও দিতে পারে, এটা রাষ্ট্রপতির একান্ত নিজের ইচ্ছা। তাহলে আপিল বিভাগ আপিল শুনানির পরে যেই রায় দিবে, ব্যক্তিকে অবশ্যই সেই রায় মানতে হবে, এবং আপিল বিভাগের যে সিদ্ধান্ত সেটা এই দেশের সর্বত্র মানে চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করা হবে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালতের যে গঠন কাঠামো সেটা। তাহলে আমরা সর্বোচ্চ আদালতের গঠন কাঠামো নিয়ে কথা বললাম, সর্বোচ্চ আদালত নিয়ে আরো অনেক কথা বলবো, আমরা আস্তে আস্তে একটা একটা জানার চেষ্টা করি। সর্বোচ্চ আদালত নিয়ে আমরা জানলাম, এবার হচ্ছে আমরা অধস্তন আদালত নিয়ে জানবো। তাহলে সর্বোচ্চ আদালতের বিষয়টা বোঝা গেল। আমরা আবার একটু রিভিউ করে বলি, সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ আদালত বলা হচ্ছে দুটি বিভাগ, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। আমাদের দেশের যে হাইকোর্ট রয়েছে সেটা মৌলিক অধিকার, নাগরিক অধিকার সহ প্রশাসনিক কাজের বৈধতা যাচাই বাছাই করে, এবং আইন যেগুলো তৈরি হয়, যেগুলো সংসদ থেকে আইন হয়, সেগুলো বৈধ কি অবৈধ সেটা বিবেচনা করা, এটাও মূলত হাইকোর্টের কাজ। হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয় সেটা পুনরায় আমরা চাইলে আপিল বিভাগে আপিল করে সেটা পুনর্বিবেচনার আবেদন জানাতে পারি, এবং সেটার পরিপ্রেক্ষিতে যে রায় আসবে সেটা সর্বত্র এবং সব ক্ষেত্রে এটাকে মানতে হবে। এবং এই রায়ের পরে যদি কারো দণ্ড যদি মনে হয় যে তার সাথে যে এই দণ্ডটা বেশি হয়ে যাচ্ছে, অথবা সে যদি ক্ষমা প্রার্থনা করে, সেক্ষেত্রে সে যে সুপ্রিম কোর্টের এই যে আপিল বিভাগের রায়ের পরে সেই তার রায় যখন বহাল থাকবে, সেই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে যদি সেই ক্ষমা পায় তাহলে সেই ক্ষমা পাবে, অন্যথায় তাকে এই শাস্তিই ভোগ করতে হবে। তাহলে আমরা সুপ্রিম কোর্টের একটা গঠন সম্পর্কে জানলাম, এটা হচ্ছে সর্বোচ্চ আদালত। এখন আমরা আসবো হচ্ছে অধস্তন আদালতের বিষয়ে। অধস্তন আদালত বলতে আসলে সুপ্রিম কোর্টের পরের যে পর্যায়, বিশেষ করে জেলা থেকে তার নিচের যে আদালতগুলো রয়েছে সেগুলো নিয়েই মূলত এই অধস্তন আদালতে বিবেচনা করা হয়। অধস্তন আদালতে জেলা, উপজেলা এবং গ্রাম বা ইউনিয়ন এই তিন ধরনের বিষয় আসে, জেলা, উপজেলা এবং হচ্ছে ইউনিয়ন। যেমন হচ্ছে জেলা জজ আদালত, এটা হচ্ছে জেলা পর্যায়ে। জেলা অধস্তন আদালতের ক্ষেত্রে আমরা দুই ধরনের বিষয় আছে এখানে। তারপর আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে তোমাদেরকে বিষয়টা বলি যে অধস্তন আদালতের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জেলা পর্যায়ে আদালত রয়েছে, উপজেলা আছে, এরপরে আছে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নে তোমরা নিশ্চয়ই শুনেছো, ইউনিয়ন পর্যায়ে যেটা আছে যেটাকে আমরা গ্রাম সালিশ আদালত বলি। যেমন তোমাদের বইয়ের মধ্যে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে গ্রাম আদালত বা হচ্ছে তোমার সালিশ আদালত। স্পষ্টতই এটা আমরা লিখে ফেলি, সালিশ আদালত লিখে ফেলি, কেমন? তাহলে সালিশ আদালত আমরা লিখলাম। সালিশ আদালতের উপরের পর্যায় হচ্ছে উপজেলা পর্যায়। উপজেলা পর্যায় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উপজেলা যেটাকে যে সাবজজ আদালত, সহকারী জজ আদালত। সাবজজ আদালত কোনটা? যে উপজেলা সদর অর্থাৎ জেলা সদর যেটা আছে, আমরা ওই যে তোমাদের দেখো, তোমাদের যে জেলা আছে না, জেলার যে উপজেলা মানে জেলা শহরে যে উপজেলাটা আছে সেটাকে বলে উপজেলা সদর, অর্থাৎ জেলা শহরে যে উপজেলাটা আছে সেটাকে বলে কি উপজেলা সদর। এই উপজেলা সদরে অধস্তন আদালতের আন্ডারে থাকে হচ্ছে সাব জজ আদালত। তাহলে জেলার মধ্যে রয়েছে হচ্ছে জজ আদালত, যে দেখো জেলা জজ আদালত হচ্ছে তোমার কি জেলা পর্যায়ে। আর যেটা উপজেলা সদর, এই যে দেখো উপজেলা, এটা কিন্তু উপজেলা পর্যায়ের, হ্যাঁ। উপজেলা সদর হলে সেটাকে আমরা বলতেছি যে তোমার সাব জজ আদালত, সাব জজ আদালত, সাব জজ আদালত। অন্যদিকে যদি উপজেলা হয় মানে অন্যান্য উপজেলার ক্ষেত্রে সহকারী জজ আদালত হবে। তাহলে সহকারী জজ কোথায়?
উপজেলা পর্যায়ে। যখন বলবে উপজেলা সদর তখন হচ্ছে সাবজজ আদালত হবে, আর ইউনিয়ন পর্যায়ে হবে সালিশ আদালত বা গ্রাম আদালত। তাহলে সালিশ আদালত বা গ্রাম আদালত লক্ষ্য করা যায় মূলত যে আমাদের দেশের যে ইউনিয়ন পর্যায়ে বা হচ্ছে তোমার উপজেলা ইউনিয়নের ক্ষেত্রে, হ্যাঁ ইউনিয়নের ক্ষেত্রে বা হচ্ছে গ্রামের ক্ষেত্রে। তো আমরা এখানে যে জেলা আদালতের কথা বললাম, এখানে বিশেষ করে অধস্তন আদালত কিন্তু দুই ভাগে বিভক্ত। অধস্তন আদালত দুই ভাগে বিভক্ত। আমরা এগুলো হচ্ছে আদালতের কথা বললাম, কিন্তু অধস্তন আদালতের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি দুই ভাগে বিভক্ত। যখন জেলা পর্যায়ে যখন হচ্ছে কোনো ফৌজদারি অপরাধ হয়, সেটা তখন জেলা জজ আদালতে হওয়ার বিপরীতে জেলা সেশন জজ আদালতে হয়। অর্থাৎ এই যে জেলা জজ আদালত বললাম, এটা মূলত সেশন জজ আদালতে বিভক্ত হয়। কিরকম? যেমন ধরো যে বিশেষ করে আমরা অধস্তন আদালতকে যখন বিচারের মানে এগুলো তো আদালত বললাম একটু আগে যেগুলো বললাম, তো অধস্তন আদালতে দুই ধরনের বিচার হয়। একটা হচ্ছে ফৌজদারি অপরাধের, আর একটা হচ্ছে দেওয়ানি অপরাধের। দেওয়ানি অপরাধের, তাহলে ফৌজদারি অপরাধের মামলা বা বিচার হয়, আর এটা হচ্ছে দেওয়ানি অপরাধের। ফৌজদারি কোনটা? অপরাধ সংক্রান্ত যে বিরোধ, মানে ধরো অপরাধ করেছে কেউ একজন, ডাকাতি করেছে, চুরি করেছে, ইফটিজিং করেছে, নারী নির্যাতন করেছে। নারী নির্যাতনে যদিও বা আলাদা ট্রাইব্যুনাল হয়, তারপরে আমরা ফৌজদারি অপরাধ হিসেবে এগুলো, ধরো কাউকে মেরে মাথা ফাটাই দিছো, এই ক্ষেত্রে গিয়ে সে গিয়ে তোমার নামে মামলা দিল, হত্যা চেষ্টা মামলা, এটা কোথায় হবে? এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়বে। একইভাবে দেওয়ানি, দেওয়ানিটা হচ্ছে সম্পত্তি বিরোধ সংক্রান্ত যে মামলা, সেগুলো মূলত দেওয়ানি আদালতে বিচার হবে। তাহলে দেওয়ানি আদালতেরটা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিরোধ। তাহলে আমরা যে স্তরগুলো দেখলাম অধস্তন আদালতের জেলা পর্যায়ে, এই জেলা পর্যায়ে হচ্ছে দুই ধরনের, একটা ফৌজদারি আর একটা হচ্ছে দেওয়ানি। যখন জেলা পর্যায়ে ফৌজদারি অপরাধের বিচার হয়, তখন সেই বিচারটা করে দায়রা বা সেশন জজ আদালত। দায়রা বা সেশন জজ আদালত এই বিচারটা করে থাকে। অন্যদিকে এই যে দেওয়ানি অপরাধের যে বিরোধ, সেটা মূলত জেলা জজ কোর্টেই মূলত করে থাকে। তাহলে জেলা জজ আদালতেই মূলত এই যে দেওয়ানি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসায় কাজ করে। তাহলে আমরা কি জানলাম? যে অধস্তন আদালতে ফৌজদারি আর যেটা অধস্তন আদালতের মধ্যে দেওয়ানি, এই দুই ধরনের বিরোধ মীমাংসা করা হয়। অর্থাৎ বিশেষ করে যে আদালতের যে কাঠামো, সেটাকে আমরা দুই ধরনের বলতে পারি। তবে স্তর হচ্ছে এখানে তিনটা স্তর। অধস্তন আদালতের তিনটা স্তর। স্তর কয়টা? তিনটা। আর হচ্ছে বিচার ব্যবস্থা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আমরা একটু আগে যেটা লিখলাম যে অধস্তন আদালতের ক্ষেত্রে জেলা পর্যায়ে যেটা জেলা জজ কোর্ট বা জজ আদালত, এই জজ আদালতকে আমরা যখন দেওয়ানি এবং ফৌজদারিতে ভাগ করব, তখন জজ আদালত এই যে দেওয়ানিটা হয়ে যাবে, এই যে ফৌজদারিটা হয়ে যাবে দায়রা বা সেশন জজ আদালত, আর দেওয়ানিটা হয়ে যাবে জেলা জজ আদালত। এটা হচ্ছে অধস্তন আদালতের বিষয়। তাহলে এই যে আমরা যে দেওয়ানি এবং ফৌজদারি যে বিষয়টা বললাম, এটা আমরা সচরাচর লক্ষ্য করি কোথায়? অধস্তন আদালতে এইভাবে দুইভাবে ভাগ হয়ে এই বিচার কাঠামোটা গড়ে ওঠে। তাহলে অধস্তন আদালতের যে স্তর বললাম, তিনটা স্তর, একটা হচ্ছে জেলা, একটা হচ্ছে উপজেলা পর্যায়ে, এবং একটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, যেটাকে আমরা বলি গ্রাম সালিশ আদালত, হ্যাঁ, অথবা গ্রাম আদালতও বলা হয়ে থাকে। এবার আসে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। এগুলো বিশেষ বিশেষ পরিপ্রেক্ষিতেই মূলত বাংলাদেশে এই ট্রাইব্যুনাল গুলো গঠন করা হয়। যেমন ধরো বাংলাদেশের জেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে। অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যেখানে নারী ও শিশুর অধিকার রক্ষায় এই ট্রাইব্যুনাল কাজ করছে। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এটা একটা। এর পাশাপাশি হচ্ছে তোমার দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আছে। একইভাবে তোমাদের আরো অনেক আছে, যেমন ধরো সাইবার ট্রাইব্যুনাল। তাহলে দুর্নীতি দমন যে আইন, সেই দুর্নীতি দমন আইনের বা কমিশনের যে ট্রাইব্যুনাল। একইভাবে হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনাল মানে হচ্ছে তোমার অনলাইনে যে সাইবার বুলিং করে, সাইবার অপরাধ করে, সেই ধরনের সাইবার ট্রাইব্যুনাল আছে। তাহলে সাইবার ট্রাইব্যুনাল, যেখানে সাইবার অপরাধের বিচার হয়ে থাকে, ট্রাইব্যুনাল। এরপরে আছে যেমন হচ্ছে ভোক্তা অধিকার পরিবেশ আদালত। এগুলো হচ্ছে মূলত বিশেষ ট্রাইব্যুনাল। বিশেষ করে এটাই আমাদের বেশি মনে রাখতে হবে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যেটা, এখানে মূলত নারী এবং শিশুদের অধিকার রক্ষায়, অধিকার সুরক্ষায় এই ট্রাইব্যুনাল কাজ করে থাকে।
এই ধরনের ট্রাইব্যুনাল বাংলাদেশে আছে এবং নারী ও শিশু নির্যাতন দমন যাতে করা যায় সেটাই মূলত হচ্ছে এই ট্রাইব্যুনাল অন্যতম লক্ষ্য। এবং এই বিচার বিভাগের ক্ষেত্রে আমরা যে স্তরগুলো বললাম, তাহলে আমরা একটু আবার সামারি করি। সর্বোচ্চ আদালত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, 2টা বিভাগ আছে এবং এখানে 2টা বিভাগের মধ্যে একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আর অধস্তন আদালতের মধ্যে 3টা স্তর আছে, 3টা স্তর, তার মধ্যে জেলা পর্যায়ের স্তর, উপজেলা পর্যায়ের স্তর এবং ইউনিয়ন পর্যায়ের স্তর। জেলা পর্যায়ের স্তর যেটা আছে তাকে আমরা বলছি জেলা জজ আদালত, আর উপজেলা পর্যায়ে যেটা আছে উপজেলা সদর অর্থাৎ জেলা সদরে যেটা আছে সেটা হচ্ছে সাব জজ আদালত, আর যেটা উপজেলা পর্যায়ে আছে সেটা হচ্ছে সহকারী জজ আদালত। অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে যেটা আছে, যেটা চেয়ারম্যানরা বিচার করে থাকে, সেটাকে বলা হচ্ছে গ্রাম সালিসি আদালত বা গ্রাম আদালত। আর আমাদের যে বিচার ব্যবস্থা, যে অধস্তন আদালতের যে বিচার ব্যবস্থা, সেটা 2টা কাঠামোতে বিভক্ত। একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি। এই 2 ধরনের অপরাধ আমাদের দেশে হয়ে থাকে। দেওয়ানি অপরাধ মানে হচ্ছে দেওয়ানি বিচার হয় মূলত, অর্থাৎ দেওয়ানি যে আদালত সেটাতে বিচার হয় মূলত সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে। আর ফৌজদারি আদালতে বিচার হয় ফৌজদারি অপরাধ যেগুলো হচ্ছে অপরাধ সংক্রান্ত, যেমন ধরো হত্যা চেষ্টা, হত্যাকাণ্ড, অথবা হচ্ছে ডাকাতি, চুরি, খুনাখুনি, মারামারি, এই ধরনের বিষয়গুলোতে মূলত এই ফৌজদারি অপরাধে বিচার হয়ে থাকে, ফৌজদারি আদালতে বিচার হয়ে থাকে। তাহলে আমরা এই ওভারঅল এই আদালতের যে বিচার বিভাগের যে গঠন কাঠামো সেটা আমরা জানলাম। আমরা এরপরের লেসনে সর্বোচ্চ আদালত নিয়ে বিস্তারিত জানবো, অর্থাৎ সুপ্রিম কোর্ট নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো আমাদের এই ক্লাসগুলো করতে ব্যক্তিগতভাবে আমি অনেক সময় আসলে পাচ্ছি না, কারণ হচ্ছে ব্যক্তিগত পড়াশোনা আছে, তোমাদের পড়ানোর ব্যাপার রয়েছে, আমরা অনলাইন অফলাইনে 2 দিকেই পড়াই, যার কারণে মাঝখানে একটু সময় বের করে তোমাদেরকে এগুলো করাতে হচ্ছে। আমি চেষ্টা করছি যেভাবে সহজ করে বোঝানো যায়। আমি জানি তোমাদের এই বিচার বিভাগ নিয়ে অনেকেরই সমস্যা থাকবে, তো এই জন্য তোমাদের এই ভিডিওগুলো তৈরি করা। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে কনসেপ্টগুলো তোমরা সহজে বুঝতে পারছো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবে এবং আমাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তোমাদের কমেন্টস এবং লাইক আমাদের কাছের যে গতি সেটাকে বাড়িয়ে দিবে, এবং তোমাদের মন্তব্য হোক আমাদের জন্য, এবং আমাদের এই প্রসেসটা যাতে অব্যাহত থাকে সেই দোয়াই তোমাদের কাছ থেকে চাই। সবাই ভালো থাকবে। আজকের এই লেসন এটুকু পর্যন্ত।